দর্শক মণ্ডলী, প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান এই পৃথিবী দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা জলবায়ু পরিবর্তন এবং তার অভিঘাত মোকাবেলায় দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কী ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছি তার উপরে মনোনিবেশ করব। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনজনিত নানা অভিঘাতে আমরা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছি। আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, আমাদের কৃষি, আমাদের জীবনযাপনের প্রত্যেকটি ক্ষেত্রে এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। এবং বৈশ্বিকভাবে যেহেতু তাপমাত্রা বাড়ছে, বাংলাদেশেও ইতিমধ্যে বৈজ্ঞানিক উপাত্ত বলছে যে একেবারে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ছে। আর আপনারা জানেন যে তাপমাত্রা যত বাড়তে থাকবে, জলবায়ুর পরিবর্তনের নানা অনুষঙ্গ আমাদের জীবন জীবিকাকে প্রভাবিত করবে। সুতরাং বিষয়টি জটিল মনে হলেও এ আমাদের প্রতিদিনের জীবনযাপনের আবশ্যিক অঙ্গ এবং এই বিষয়টি আলোচনা কেবল আমাদের দেশের অভ্যন্তরের বিষয় নয়, এটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে আমাদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার ব্যাপার আছে। কারণ তার সাথে সম্পর্কিত এই জলবায়ুর অভিঘাত মোকাবেলায় আমাদের করণীয় এবং তার জন্য প্রয়োজনীয় আর্থিক এবং অন্যান্য সহায়তাগুলো নিশ্চিত করা। চলুন মনোনিবেশ করা যাক আজকের এই দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক কনভেনশন ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পরিচালক জনাব মির্জা শওকত আলীর সাথে। সাম্প্রতিক বাস্তবতায় জলবায়ু পরিবর্তন এবং তার অভিঘাতের কারণে বাংলাদেশ ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে দক্ষিণ এশিয়ার এবং লোকেশনটা খুব ভালনারেবল একটা লোকেশন। এটা ভারত এবং মিয়ানমারের মধ্যবর্তী একটা অঞ্চলে, আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে আমাদের হিমালয়। সো আমাদের এটা একটা জিওলজিক্যাল সেটিং অনুযায়ী এটা বেশ ঝুঁকিপূর্ণ এলাকা। বিশেষ করে আমরা যদি দেখি বিশ্বের বড় বড় 10টি নদীর মধ্যে 3টি বড় নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সি লেভেল রাইজের দিক দিয়েও যদি আমরা দেখি যে এখন যে জলবায়ু পরিবর্তনের ফলে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে যে সি লেভেল হচ্ছে, বিশেষ করে থার্মাল এক্সপ্যানশন এবং মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে
তার ফলে যে সি লেভেল রাইজ হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের কোস্টাল রিজিয়নটা আপনার ডুবে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, রিসেন্টলি আমরা যে ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান করেছি সেখানে যদি দেখি, তাহলে আমাদের এখানে স্পেসিফিক্যালি আমরা যেটা রিসার্চ করে যেটা বের করেছি আমাদের স্টাডি এবং ন্যাপের স্টাডি থেকে, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার যদি সি লেভেল রাইজ হয়, সেটা হচ্ছে 11% আমাদের কোস্টাল এরিয়া ডুবে যাবে। 62 সেন্টিমিটার যদি সি লেভেল রাইজ হয়, তাহলে 12% ডুবে যাবে, আর 15% ডুবে যাবে যদি 95 সেন্টিমিটার সি লেভেল রাইজ হয়। তো এই শতাব্দীর শেষ নাগাদ আসলে আশঙ্কা আছে কিন্তু যে সি লেভেল রাইজটা আমাদের ভোগাবে। প্রাক শিল্প বিপ্লবের সময়ের সাথে তুলনায় বর্তমানে পৃথিবীর আবহাওয়া মণ্ডলীর তাপমাত্রা 1.16 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক আবহাওয়া মণ্ডলীর তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রকাশিত গবেষণা তথ্য অনুযায়ী বাংলাদেশে 1961 সাল থেকে 2022 সাল সময়কালে আবহাওয়ার তাপমাত্রা গড়ে প্রায় 0.015 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া মণ্ডলীর তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে বৃষ্টিপাতের ধরন এবং পরিমাণ উভয়ের উপর প্রভাব ফেলছে। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে বর্ষা মৌসুমের ধরন, বৃষ্টিপাতের পরিমাণ এবং তীব্রতা উভয়ই স্পষ্টভাবে পরিবর্তিত হয়েছে বলে গবেষণায় প্রমাণ মিলছে। ফলে অতি বৃষ্টিজনিত বন্যা, জলাবদ্ধতা কেবল সীমিত এলাকার সমস্যা নয়, বরং দেশের বিস্তীর্ণ এলাকার কৃষি, জীবিকার সংস্থান এবং অবকাঠামো সমূহের জন্য বড় মাত্রার চ্যালেঞ্জের কারণ হয়েছে। জীবন এবং জীবিকার সংকটে টিকতে না পেরে বসবাসের জায়গা থেকে বিতাড়িত হয়ে লাখ লাখ মানুষ জলবায়ু উদ্বাস্তু হতে বাধ্য হচ্ছে। আমাদের প্রতি বছর টেম্পারেচার রাইজ হচ্ছে 0.015 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই আমাদের যদি আমরা দেখি, উইন্টার এবং মনসুনে উইন্টারে 0.45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে, এবং 0.52 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ হয়েছে মনসুন সময়। এবং বৈশ্বিক যদি টেম্পারেচার রাইজ দেখি, শিল্প বিপ্লবের আগের সময় থেকে এই পর্যন্ত 1.16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ হয়েছে। এবং আমরা যেটা প্যারিস অ্যাগ্রিমেন্টের আওতায় যেটা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে যে আমাদের এই শিল্প বিপ্লবের আগের থেকে 2100 সাল পর্যন্ত আমরা চাই টেম্পারেচার রাইজ যেন 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। আর হায়েস্ট লিমিট হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, বা আমাদের প্রত্যাশা হচ্ছে 1.5 ডিগ্রি সেলসিয়াস। তো সেখান থেকে কিন্তু দূরে নাই। কারণ হচ্ছে কি, আমাদের কনসার্নটা হচ্ছে ইরেটিক রেইনফল প্যাটার্ন আপনারা জানেন শুরু হয়েছে। আমাদের এটার জন্য ক্রপিং প্যাটার্নে চেঞ্জ আসছে। আমাদের হিমালয়ের বরফ কিন্তু গলছে। এমন এমন রিজিয়ন আছে কানাডাতে এবং আমাদের নেপালে, যেটাতে আগের এই যারা জীবিত আছেন, বয়োবৃদ্ধ যারা, তারা বলছে তাদের জীবদ্দশায় তারা এই ধরনের কোনো জায়গা দেখে নাই যেখানে ব্যারেন জায়গা, সবসময় এটা ছিল বরফ দ্বারা আচ্ছাদিত। তো এই ধরনের কিছু পরিবর্তন আসছে, এবং ওই যখন আচ্ছাদনটা চলে যাচ্ছে তখন কিন্তু ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে বা মিথেনের মতো গ্যাসগুলো রিলিজ হচ্ছে। আমাদের 8টা সেক্টরে কম্প্রিহেন্সিভ একটা আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা আশা করছি যে এই যে ভালনারেবিলিটি বা এই যে ইম্প্যাক্টগুলো, সেগুলো থেকে আমরা পরিত্রাণের একটা উপায় পাবো। এখানে আমরা কিন্তু 6টা গোলের আওতায় 23টা অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি ঠিক করেছি, এবং 113টা স্পেসিফিক, এই 8টা সেক্টর 113টা স্পেসিফিক ইন্টারভেনশন আইডেন্টিফাই করেছি। এবং এটার মূলত আমাদের যে ইন্টারভেনশনগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারভেনশন আমরা আইডেন্টিফাই করেছি ওয়াটার সেক্টরে। ক্লাইমেট চেঞ্জের ফলে আরবান এরিয়াতে কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট পড়বে ভবিষ্যতে, যার জন্য আমরা আরবান এরিয়াকে কিন্তু কনসিডার করেছি। সো এই 8টা সেক্টরে আমরা $230 বিলিয়ন একটা বাজেট সন্নিবেশিত করেছি। আমরা এটা ইউএনএফসিসিতে দাখিল করেছি, এবং আমরা আশা করছি যে আমাদের এই সেক্টরে ইন্টারভেনশনে যে আইডেন্টিফাই করা হচ্ছে, পোল্ডারের স্ট্রেন্থেনিং করা থেকে শুরু করে ওয়াটার সেক্টরে কী করবো, এগ্রিকালচার সেক্টরে কী করবো, তারপরে আমরা ফিশারিজ সেক্টরে কী করবো, আরবান এরিয়াতে কী করবো। যেমন আরবান এরিয়াতে ড্রেনেজ একটা চ্যালেঞ্জ। সো আমরা মেজর যে আরবান এরিয়াগুলো আছে সেখানে ড্রেনেজ ইমপ্রুভমেন্টের কাজ করছি। কারণ আমাদের যে আগেরকার ড্রেনেজ নেটওয়ার্ক, সেটা হয়তো আগের বৃষ্টিপাতকে আপনার ড্রেন করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু এখনকার যে আমাদের অল্প সময়ে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, সেইটা ড্রেন করার জন্য যথেষ্ট না। তো ওখানে যে আমরা ইমপ্রুভমেন্টগুলো করব, এই ধরনের কাজগুলো নিয়ে কিন্তু আসলে আমরা এই ন্যাপে ওই কাজগুলো সন্নিবেশ করেছি, এবং আমরা কিন্তু খুব কনসালটেটিভ ওয়েতে এই ন্যাপটা সন্নিবেশ প্রণয়ন করেছি। জলবায়ু পরিবর্তনে
ইন্ধন দেবার প্রধান নিয়ামক কার্বন এবং গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ। ঐতিহাসিকভাবে শিল্পোন্নত ও সম্পদশালী দেশসমূহ আবহাওয়া মণ্ডলীর দূষণের জন্য প্রধানত দায়ী। বিপুলা এই পৃথিবীর ছোট একটি দেশ বাংলাদেশ গ্রিনহাউস গ্যাস নগণ্য পরিমাণে উদ্গীরণ করা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। সীমিত সামর্থ্য নিয়েও বাংলাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে জলবায়ু সংকট মোকাবেলায় ইতোমধ্যে বিভিন্ন তৎপরতা শুরু হয়েছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষয়ক্ষতি মোকাবেলায় গাছ লাগানো এবং নতুন বন সৃষ্টি, বিদ্যমান বনাঞ্চলের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের পাহাড়, সমুদ্র তীর বা সমতল সব জায়গায় ব্যাপকভাবে গাছ লাগানো এবং তার পরিচর্যা এখন একটি জনপ্রিয় কাজ হিসেবে বিস্তৃত হয়েছে। সমুদ্র তীরবর্তী জলোচ্ছ্বাস ও বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও সেগুলোর রক্ষণাবেক্ষণ, জলাবদ্ধতা নিরসনে, নদী খননে ব্যাপক কর্মতৎপরতা চলছে দেশ জুড়ে। লবণাক্ততায় আক্রান্ত এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে নলকূপ স্থাপন এবং বিস্তৃত অঞ্চলে মানুষের পানীয় জলের সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার উপযোগী ভবন, স্থাপনা নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের আবাসন এবং পুনর্বাসনের জন্য চলছে বিশাল নির্মাণ তৎপরতা। সাইক্লোন এবং জলোচ্ছ্বাস মোকাবেলায় ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। উপকূল এলাকায় সাইক্লোন সেন্টার নির্মাণ এবং সেগুলোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ বিস্তৃত হয়। ধ্বংসাত্মক সাইক্লোন এবং জলোচ্ছ্বাসে এখন প্রাণহানি নগণ্য সংখ্যায় নেমে এসেছে। প্রকৃতি সংরক্ষণ এবং আবহাওয়ার দূষণ নিয়ন্ত্রণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করা জরুরি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, কৃষিতে সেচের কাজে সৌর ও বায়ু শক্তির ব্যবহার বাড়ছে। কৃষিখাতে বন্যা, খরা ও লবণ সহিষ্ণু বিভিন্ন জাতের ধান ও অন্যান্য ফসলের জাত উদ্ভাবন এবং সেগুলোর চাষাবাদ নিশ্চিত করার নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে। তাছাড়া বন্যাপ্রবণ ও জলাবদ্ধতায় আক্রান্ত নিচু এলাকায় ভাসমান সবজি ক্ষেত গড়ে তোলা ও তার সম্প্রসারণের উদ্যোগ জনপ্রিয় করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে ব্যাপক বৈরী প্রভাব আমাদের দেশের মানুষের জীবন, জীবিকা ও অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্রমাগত সংকটের মুখে ঠেলে দিচ্ছে, সেজন্য আমাদের দায় নগণ্য। সীমিত সম্পদ আর বিপুল জনসংখ্যার চাপে পিষ্ট আমাদের দেশে আবহাওয়ার বৈরী আচরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় বিপুল বিনিয়োগ ও অর্থ সংস্থানের প্রয়োজন। সে কারণে অভ্যন্তরীণ উৎস ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সহায়তা তহবিলের অর্থ সহায়তা পেতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। আজকে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ বিজ্ঞানী প্রফেসর ডক্টর সেলিমুল হকের সাথে কথা বলবার সুযোগ পেয়েছি। তিনি সংযুক্ত হয়েছেন লন্ডন থেকে। তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক। তিনি শিক্ষকতা করেন, গবেষণা করেন। বৈশ্বিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি একজন অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ হিসেবে সংযুক্ত রয়েছেন। ডক্টর সলিমুল হক, যে দেশগুলোর কারণে জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট যে ইন্ধনগুলো প্রবল হয়েছে তাদের কাছ থেকে নানা ধরনের সহায়তা এবং আমাদের প্রযুক্তি দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের সামর্থ্য বাড়িয়ে তারা এই জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সহায়তা করার কথা বলে আসছে, কিন্তু কার্যকরভাবে আমরা সেই সহায়তাগুলো তেমন ভাবে পাইনি। আপনি কি মনে করেন এই জাতীয় সম্মেলন বা আন্তর্জাতিক আলোচনায়
কার্যকর কিছু নিকট ভবিষ্যতে আমরা আশা করব? এটা একটা পৃথিবী জুড়ে সমস্যা। প্রত্যেকটা দেশ এইটাতে ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকটা দেশ এটার জন্য দায়ী, কারণ আমরাই এই বিশেষ করে ফসিল ফিউল, কয়লা, তেল ব্যবহার করে এটাকে পুড়িয়ে আমরা গ্রিন হাউস গ্যাসেস আন্তর্জাতিক অ্যাটমসফিয়ারে ছাড়ছি, যার ফলে এই টেম্পারেচারটা বাড়ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো ইতিমধ্যে ফ্রান্সের প্যারিসে 21তম কপ কনফারেন্স অফ পার্টিস, COP21-এ আমরা একটা খুব বড় সফলতা অর্জন করেছি। সব দেশ মিলে আমরা রাজি হয়েছি যে আমরা কি করব। প্রথম কথা হচ্ছে যে আমরা তাপমাত্রাটাকে 1.5 ডিগ্রির নিচে রাখতে চেষ্টা করব। এইটা ছিল আমাদের দাবি। আমরা ক্ষতিগ্রস্ত দেশ, আমরা দাবি করেছিলাম এবং সব দেশকে আমরা রাজি করাতে পারেছিলাম যে আমরা এটাকে আমাদের লক্ষ্য রাখবো। দ্বিতীয় দাবি ছিল যে যারা গরিব দেশ, যাদের অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, তাদেরকে ধনী দেশ থেকে তারা আমাদেরকে অর্থ দিবে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতি বছর 100 বিলিয়ন মার্কিন ডলার তারা আমাদের ডেভেলপিং কান্ট্রিজ গরিবদেরকে দিবে, একদিকে মিটিগেশন করতে, আমাদের এমিশনস গুলো কমাতে, আর একদিকে অ্যাডাপ্টেশন করতে, যে আমরা প্রস্তুতি নেই যে ক্ষতি যেগুলো হবে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া। প্রতি বছর আমরা এগুলোকে যাচাই করি যে আমরা কতদূর যেতে পেরেছি, কতদূর দাবিগুলো যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো সবাই মিলে আমরা কতটা রাখতে পেরেছি, কতটা পারছি না। তো আমি বলবো যে অনেকটা আমরা সফল হয়েছি, কিন্তু যেই পরিমাণ প্রয়োজন ছিল এবং যেই পরিমাণ আমরা সবাই মিলে আশা দিয়েছিলাম, আমরা ওই আশাটা পূরণ করতে পারিনি। অর্থর ব্যাপারেও পূরণ করতে পারিনি ধনী দেশ, আর তাপমাত্রা কমাবার জন্য আমরা এটাকে পূরণ করতে পারিনি। এখনো আমাদের ঘাটতি রয়েছে, যার ফলে এই 27তম কপে একটা নতুন বিষয় আমরা তুলে ধরেছি। সেটা হচ্ছে যে এই তাপমাত্রা বাড়ার কারণে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অলরেডি আমরা কিন্তু বাড়িয়ে ফেলেছি। এই 1 ডিগ্রি বাড়াবার কারণেই এখনই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত দেশ, আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে এই ক্ষতিপূরণের জন্য আমাদের একটা নতুন তহবিল দরকার। 100 বিলিয়নে যে মিটিগেশন আর অ্যাডাপ্টেশনের জন্য যে বরাদ্দ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেইটাতে চলবে না। অতিরিক্ত আমাদের তহবিল লাগবে, অর্থ লাগবে ক্ষতিপূরণের জন্য। তো এটা একটা বিরাট সফলতা 27তম কপে, যে এইটা আমরা সব দেশকে নিয়ে রাজি করাতে পেরেছি। আমরা রাজি হয়েছি যে এই তহবিলটা হবে। এখনো তহবিলে কোনো গঠন হয়নি, টাকাও নাই, কিন্তু আমরা রাজি হয়েছি যে হবে। এবং আগামী 1 বছর আমরা এটা নিয়ে যাচাই করব যে কিভাবে এটাকে সেট আপ করা যায়, অর্থ কোথা থেকে আসতে পারে, কে কতটা দিবে, কে পাবে, কার দাবি আছে এটার জন্য। এইগুলো সব আমরা আগামী COP28 দুবাইতে হবে 1 বছর পরে, ওইখানে যে আমরা এইগুলোকে চূড়ান্ত পর্যায়ে আমরা আশাবাদী যে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ধারাবাহিক সংলাপ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে কিছু তহবিল সহায়তা পাবার সুযোগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক অর্থ সহায়তায় জলবায়ুর প্রভাব মোকাবেলার লক্ষ্যে বেশ কিছু গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এখন এই যে ক্ষতিপূরণের তহবিলের সম্মতি পাওয়া গেছে বটে, কিন্তু সেখানে তো $1 ট্রিলিয়ন একটা তহবিল সহায়তার ব্যাপার আসবে। তো যেখানে আমরা 100 বিলিয়ন বছরে 15 সালে সম্মত হয়ে সেটারই আয়োজন করতে পারিনি, তো সেখানে $1 ট্রিলিয়ন এই সহায়তা কতটুকু আশাবাদ জাগায়? আমি অত্যন্ত আশাবাদী, কারণ এই জলবায়ু সমস্যা পৃথিবী জুড়ে যেটা হয়েছে, যে কারণে আমরা এখন এই ক্ষতিপূরণের তহবিল সম্বন্ধে 27 বছর পরে আমরা এটাকে বাস্তবায়ন করতে পেরেছি। সেটা হলো যে ক্ষতি এখন প্রত্যেকটা দেশে হবে এবং বাড়বে। এখন আমরা এমন সমস্যায় পড়ে গেছি যে আর উপায় নাই, আমাদেরকে সবাইকেই মিলে করতে হবে, যে যার বাড়িতে করতে হবে, আর যে পারে আর একজনের বাড়িতে সাহায্য করতে
তাকে দায়িত্ব নিতে হবে আর একজনকে সাহায্য করার জন্য। বাংলাদেশ কিন্তু অত্যন্ত অ্যাডাপ্টেশন এবং রেজিলিয়েন্সে এগিয়ে আছে, আমাদের কাছ থেকে অন্য দেশ শিখতে পারবে। আমরা এই বিশ্বব্যাপী যে সমস্যা, আমরা শুধুমাত্র হাত পেতে অন্যদের কাছ থেকে টাকা চাচ্ছি না, আমরা আমাদের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে রাজি আছি। এমনকি ধনী দেশরাও আমাদের কাছ থেকে শিখতে পারবে। এবং আজকে যে সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে, একটা গ্লোবাল হাব অন লোকালি লেড অ্যাডাপ্টেশন জারি করা হয়েছে। এটা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, একটা আন্তর্জাতিক সংস্থার আওতায় বাংলাদেশ সরকারের সাথে। এইটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা লোকালি লেড অ্যাডাপ্টেশন, যেটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত লোকরাই নিজেরাই বের করবে যে কি করতে হবে, এবং এই উদ্যোগগুলো তারা করছে, করবে, অন্যদেরকে শেখাতে পারবো আমরা। আমাদের এখন আমাদেরকে একটা গ্লোবাল লিডার এস্টাবলিশ করতে হবে, এবং গ্লোবাল লিডারশিপের মধ্যে আমরা অন্যদেরকে সাহায্য করব। আমরা অন্যদেরকে সাহায্য করতে পারবো আমাদের জ্ঞান এবং আমাদের ক্ষমতা অনুযায়ী। এবং এই ক্ষতিপূরণের জন্য আমরা দাবি করব এখন আগামী COP28-এ, যে আমরা দাবি করব মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা দাবি করব না যে তুমি তোমাদের পাবলিক সেক্টর থেকে টাকা দাও। আমরা বলবো যে তোমাদের যে কয়লা কোম্পানি আছে, তেলের কোম্পানি আছে, ওরা যে বিরাট অঙ্কর মুনাফা করছে, প্রফিট করছে, ওই প্রফিটের একটা অংশ তোমরা ওদের কাছ থেকে নিয়ে আমাদেরকে দাও, কারণ ওরা আমাদের ক্ষতি করছে, ওরা হচ্ছে পলিউটার। আমাদের প্রিন্সিপাল হলো যে পলিউটারকে আমরা পে করতে চাই, তোমরা পলিউটারকে দিয়ে পেমেন্ট গুলো করো। এটা আমরা একটা মিউচুয়াল বেনিফিশিয়াল সলিডারিটিতে যেতে হবে আমাদের, যদি আমরা এই ধরনের একটা বিশ্বব্যাপী সমস্যা সমাধান করতে পারি। কেউ একা করতে পারবে না, চীন একা করতে পারে না, মার্কিন যুক্তরাষ্ট্র একা করতে পারবে না, ইউরোপের 28টা দেশ মিলেও একা করতে পারবে না, এটা আমাদের সবাইকে মিলে করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা মতামত আমাদেরকে জানাবার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার সুযোগ পেলাম, তাতে এটি স্পষ্ট যে জলবায়ু পরিবর্তনের যে বৈশ্বিক সংকট, সেটি মোকাবেলায় কোনো একক দেশ বা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে কার্যকর তেমন কিছু করার সুযোগ অত্যন্ত কম। বরং সবার যে অভিজ্ঞতা, সেটি যদি কার্যকরভাবে বিনিময় করবার সুযোগ সৃষ্টি করা যায় এবং সবাই সবাইকে তার জ্ঞান এবং অভিজ্ঞতা সামর্থ্য দিয়ে সহায়তা করে, তাহলে এই বৈশ্বিক সংকট নিরসনে অনেকটুকুই এগিয়ে যাওয়া সম্ভব।